I had to do it within those 20 days. So ওই 20 days এর মধ্যে হচ্ছে আপনার এই কোর্সটা করেছিলাম and অনেক বেনিফিশিয়াল ছিল, শেষ করেছিলাম and then হচ্ছে মক গুলো অ্যাটেম্প্ট করেছিলাম and that really was the main factor behind my success. আচ্ছা, I personally got into trouble reading segment. I had like 18 minutes only. আমি যখন মক দিতাম, রাইট, লাইক মক গুলো অ্যাটেম্প্ট করছিলাম, দেখি যে প্যারাগ্রাফ হেডিং এ আমার অনেক মিস্টেকস। হ্যালো, আই শুড, মানে এইখানে কেন আমার এত মিস্টেকস হবে? আচ্ছা, আই থিংক সবচেয়ে বেনিফিশিয়াল ছিল হচ্ছে রিডিং কম্পোনেন্টের যে ভিডিওস গুলো, বিকজ দোজ ওয়ার ভেরি ইন ডিটেইল, খুবই নুয়ান্সড ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আমার স্টুডেন্ট রাফি। আর রাফি রিসেন্টলি IELTS পরীক্ষা দিয়েছে এবং IELTS এ 8 স্কোর করেছে। আমাদের জন্য এটা যে কত অ্যামেজিং একটা ব্যাপার, এটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ এই খুবই ভালো একটা স্কোর। আর আজকে আমরা রাফির স্টোরিটা শুনবো। রাফি, হাউ আর ইউ ডুইং? কি অবস্থা? আই এম ডুইং গ্রেট আপু, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। রাফি, আজকে অনেক স্টুডেন্টস আমাদের ভিডিওটা দেখতেছে, সো একদম শুরুতে তুমি যদি জাস্ট তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতা। Well, hi everyone, my name is Rafi. I am a LLB honors graduate from the University of London International Programs, and I will be starting bar vocational studies at the City University of London starting this September. রাফি, তোমার একদম যদি শুরুতে সবাইকে একটা সেন্টেন্সে বলতে হয় তুমি কেমনে IELTS 8 পাইছো, বলে দাও। Just one sentence? Just one sentence. That's the challenge. Oh man, that's quite difficult. Yeah, I think it was practice. Within intensive practice within 10 days. ওইটাই crucial factor. খুব সিরিয়াস স্টুডেন্ট, it was practice. It was practice, I have to say. So তোমার IELTS এর স্কোরটা খুব ভালো। একটু আগে আমাকে বলছিলা যে তুমি বিদেশেও পড়তে যাচ্ছ। জি, সো ইনশাআল্লাহ। সো তোমার মেইনলি মোটিভেশন কি বিদেশে যাওয়ার জন্য IELTS পরীক্ষা দেওয়ার রিজনিং ছিল, নাকি আগে কখনো IELTS দিয়েছো, প্রিপারেশন নিয়েছিলা? One of the conditions for doing bar was IELTS এ হচ্ছে একটা requisite score করা, হ্যাঁ, and that was 7.5 in each and every component. So ওইটার জন্যই, that was the main reason why I sat for IELTS. আচ্ছা, আরো যদি আমাদেরকে একটু বলতা যে তোমার ওভারঅল IELTS প্রিপারেশনের জার্নিটা কিরকম ছিল, কতদিন আগ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলা? কারণ তুমি চলে যাচ্ছ বিদেশে সম্ভবত এই মাসে, সো খুব একটা বেশি টাইম নাই, এখন সেপ্টেম্বর, সো সেপ্টেম্বরেই তুমি চলে যাচ্ছ। সো প্রিপারেশন টাইমটা কিরকম ছিল? আচ্ছা, আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিফারেন্ট ছিল, বিকজ আমার ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন, তারা হচ্ছে একটা ডেডলাইন সেট করে দিয়েছে। আচ্ছা, সো ডেডলাইনটা ছিল কি এমন যে আমার ফাইনালসের পরে আই হ্যাড এক্স্যাক্টলি আ মান্থ টু গিভ IELTS, এন্ড তারপরে হচ্ছে ওই স্কোরটা তাদেরকে পাঠাই। when my final exams finished, হ্যাঁ, in early June, তখন I had exactly 20 days to prepare for IELTS because university had given me a deadline. So in those 20 days I had to take preparation. So I had to do it within those 20 days. So ওই 20 days এর মধ্যে হচ্ছে আপনার এই কোর্সটা করেছিলাম and অনেক বেনিফিশিয়াল ছিল, শেষ করেছিলাম and then হচ্ছে মক গুলো অ্যাটেম্প্ট করেছিলাম and that really was the main factor behind my success. আচ্ছা, I also had O levels আমার ইংলিশ ছিল and I did get an A, but that wasn't sufficient ইউনিভার্সিটির জন্য, সো যেটার কারণে আমার IELTS দিতে হয়েছে। আচ্ছা, সো একটা জিনিস হচ্ছে যে তোমার একটা অ্যাডভান্টেজ ছিল যে তুমি ও লেভেলস থেকে কিন্তু সর্ট অফ IELTS এ যেরকম ইংলিশ অ্যাসেস করা হয় ওইরকম ইংলিশের সাথে তুমি অভ্যস্তও ছিলাম আগে থেকে, সো ওটা তোমার ল্যাঙ্গুয়েজের প্রিপারেশনে তোমাকে অনেক হেল্পও করেছে। রাইট। আর যদি IELTS প্রিপারেশনের কথাই বলি, তাহলে তোমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কোন সেগমেন্টটা ছিল? আই থিংক চ্যালেঞ্জিং সবচেয়ে ছিল হচ্ছে রাইটিং, বিকজ রাইটিং এ অ্যাকচুয়ালি এক্সামিনার্সদের এক্সপেকটেশনটা কি স্টুডেন্টসদের থেকে, এটা জানাটা ডিফিকাল্ট। আই মিন দেয়ার আর ব্যান্ড ডেসক্রিপ্টরস আমি পড়ছি, আই ওয়াজ লাইক আচ্ছা ফাইন, দিস আর নট, মানে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা যায়, বাট ফুলফিল করার পরেও দে স্টিল গেভ মি আ 7, সো ইয়া, ফর মি দ্যাট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। সো তুমি বললে যে রাইটিং তোমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। রাইটিং কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা ছোটবেলা থেকেই দেখা যায় যে রাইটিংটা কিন্তু আমাদের এনাফ প্র্যাকটিসও করা হয় না। আর যেটা তুমি বলছো যে এক্সামিনাররা আসলে IELTS রাইটিং এ কি চায় এটা বোঝা অনেক ডিফিকাল্ট, কারণ রিডিং তো আমি অ্যান্সার করে দিলাম, রাইটার রংটা ইজি, রাইট, লিসেনিংও অ্যান্সার করে দিলাম, রাইটার রং ইজি, স্পিকিংটা হচ্ছে আমি এটা না একটা মানুষ জানে যে ইংলিশ ভালো বলতে পারে নাকি বলতে পারে না, বাট রাইটিং ইজ ভেরি মাচ লাইক দিস, এক্সামিনারের ওপিনিয়নের উপর ডিপেন্ডেন্ট। অলসো আমার অনেক কিছু খেয়াল রাখতে হবে, গ্রামার, টেন্স, পাংচুয়েশন। রাইটিং এ তো সবকিছু, স্পিকিং এ তো আমি পাংচুয়েশনে ভুল করতেছি নাকি কিন্তু ধরা খুব ডিফিকাল্ট, বাট রাইটিং এ কিন্তু আমি পাংচুয়েশনে ভুল করছি নাকি এটা তো ভিজিবল, ওইটার জন্য হচ্ছে মার্কই কাটা যাবে, রাইট।
সো রাইটফুলি সেট আপ। তুমি তোমার রাইটিং এর চ্যালেঞ্জেস গুলা ধরো, রাইটিং যখন তুমি প্র্যাকটিস করতা কেমনে প্র্যাকটিস করতা? আচ্ছা, রাইটিং যখন প্র্যাকটিস করতাম তখন হচ্ছে আমি টাইম সেট আপ করতাম, নিজেকে টাইম করতাম, আর এর মধ্যে আমার টার্গেট থাকতো হচ্ছে পার্ট এ যেটা, ওইটা আমি উইদিন 20 মিনিটস ফিনিশ করে ফেলবো। অ্যান্ড দ্যাট ওয়াজন্ট দ্য ডিফিকাল্ট পার্ট কিন্তু, বিকজ ওইখানের মধ্যে ইফ ইউ নো হাউ টু ইউজ সাম ভোকাবুলারি, হ্যাঁ, যেমন লিঙ্কিং ওয়ার্ডস কিছু, তাহলে কিন্তু হয়ে যায়। আর কিছু যদি সিনোনিমস জানেন ফর সাম কমন ওয়ার্ডস লাইক ইনক্রিজ অর ডিক্রিজ, ডিক্রিজের জায়গায় যদি আপনি বলেন হচ্ছে মানে অন্যান্য কিছু ওয়ার্ড যদি ইউজ করেন তাহলেই হচ্ছে ওইখানে হাই মার্কস পাওয়া যায়। বাট দ্যাট ওয়াজন্ট দ্য প্রবলেম। প্রবলেম ইজ পার্ট বি, যেখানের মধ্যে হচ্ছে ইউ নো দে আস্ক টাস্ক 2টা যেটা বেসিক্যালি, হ্যাঁ, ওইখানে 250 words is the limit, right? Or usually I write like 300 words. That is not the problem. আমি 10 মিনিটে শেষ করে ফেলতে পারবো ইজিলি। বাট হচ্ছে ওইখানের মধ্যে মানে একটু ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে লেখাটা, হ্যাঁ, ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করে, এন্ড নিজের আইডিয়াস গুলো প্রপারলি যেন চ্যানেল হয় টু দ্য এক্সামিনার, এগুলো এনশোর করার পরেও দেখা যায় হচ্ছে হয় না, মানে যে মার্কসটা চাই ওইটা আসে না। তুমি আমাদের IELTS কোর্সটাও ইউজ করছো, রাইট? সো কোর্সটাতে কোন দিকগুলো তোমার মনে হয়েছে যে তোমাকে হেল্প করেছে, কোন দিকগুলো ধরো মনে করো যে আরেকটু বেটার করা যেত? আচ্ছা, আই থিংক সবচেয়ে বেনিফিশিয়াল ছিল হচ্ছে রিডিং কম্পোনেন্টের যে ভিডিওসগুলো, বিকজ দোজ ওয়ার ভেরি ইন ডিটেইল, খুবই নুয়ান্সড ছিল, আমার কাছে ভালোই লেগেছে। সো মানে আই নিউ যে আচ্ছা এইভাবে অ্যানসার্স করতে হয়, গ্যাপ ফিল হোক বা ট্রু অ্যান্ড ফলস হোক, হ্যাঁ, আর কোনটার জন্য কি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা উচিত, আর টাইম যদি কম থাকে তাহলে কি করা উচিত, রাইট? বিকজ রিডিং এ তো ইস্যুটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ইন টাইম ফিনিশ করাটা, রাইট? So I personally got into trouble reading segment. I had like 18 minutes only for the no, not pura reading segment na, last যে বিটটা থাকে, আর লাস্টটা তো সবচেয়ে কঠিন that scientific, and হচ্ছে আপনার 14 questions থাকে, সবচেয়ে বেশি questions, right? So 18 minutes থাকা মানে হচ্ছে I had approximately 1 minute and 10 seconds to answer each and every question, so that's like really difficult. তো আমি পুরা I had to adopt a different strategy. They're going to use words যেগুলো তুমি কখনো দেখো নাই, scientific words, right? So এরকম একটা তুমি কি স্ট্র্যাটেজি ইউজ করছো, তোমার মাথায় কি চলতেছিল? আচ্ছা, জেনারেলি আমি যেটা করি সেটা হচ্ছে আগে প্যাসেজটা পড়ে নিই, এন্ড দেন হচ্ছে কোশ্চেনস পড়ে তারপরে হচ্ছে আমি অ্যানসারস খুঁজি, রাইট? এটা করি। হাউএভার যখন আমার কাছে 18 মিনিটস বাকি ছিল তখন আমি পুরো প্যাসেজ পড়ি নাই। I started with the easiest bit, like 14টা কোশ্চেনস এর মধ্যে তো হচ্ছে ডিফারেন্ট কোশ্চেনস, কয়েকটা ট্রু এন্ড ফলস, কয়েকটা প্যারাগ্রাফ হেডিং, আর সবগুলো তো একই ভাবে ডিফিকাল্টও না। এক্স্যাক্টলি। সো হচ্ছে যেটা লিস্ট ডিফিকাল্ট ছিল ওইটা আমি আগে অ্যাটেম্প্ট করছি, এন্ড দ্যাট ওয়াজ হচ্ছে কোন ব্যক্তি, ইটস লাইক ইউ নো সায়েন্টিফিক জার্নাল মানে আর্টিকেল ছিল, তো সো এখানের মধ্যে কোন ব্যক্তি কি বলেছে, তাদের মানে নাম দেওয়া ছিল অপশনস, এন্ড হচ্ছে তারা কি বলেছে ওইটা ঘুরিয়ে পেঁচে দিয়েছে। দ্যাট ওয়াজ কোয়াইট ইজি ফর মি, সো আমি হচ্ছে ওইটাই প্রথমে অ্যাটেম্প্ট করেছিলাম। ডিডন্ট টেক মি মোর দ্যান 3 to 4 minutes. হার্ডেস্ট পার্ট যেটা ছিল which was true false not given, ওইটা আমি লাস্টের জন্য রেখে দিয়েছিলাম, because you know I didn't want to take the risk. Plus হচ্ছে true false not given, I have a chance of 33.33% যে আমি আন্দাজে দিলেও আমি একটা কারেক্ট হবে, রাইট? সো ওইটার জন্য আমি ওইটা একদম লাস্টের জন্য রেখে দিয়েছিলাম, and believe me লাস্টের দিকে আমার মাত্র 2 minutes বাকি ছিল, and I had 4 questions to answer. Somehow I got 8.5. I'm pretty sure I got 8.5 পাইছো, মানে কিন্তু ফার্স্ট অফ অল ও যে 8.5 পেয়েছে এটার মানে হলো যে তুমি প্রবাবলি 40-এ 37 এরকম কিছু একটা স্কোর করছো। তার মানে তুমি কি ওই লাস্টে যে ট্রু ফলস গুলো ছিল ওগুলো সবগুলো অ্যানসার করছো? সো কিছু কি গেস ওয়ার্ক ছিল? দুইটা গেস ছিল। ওই দুটো যদি ভুলও হয়ে থাকে তুমি 38 পাইছো। তার মানে ও যতগুলো অ্যানসার করছে তার মধ্যে বেশিরভাগই তোমার কারেক্ট, বেশিরভাগ কারেক্ট ছিল, রাইট? আর মিস্টেকস হইলে ইটস হাইলি প্রবাবল যে হচ্ছে লাস্টের প্যাসেজেই হচ্ছে ওইখানেই ভুল হবে, হ্যাঁ, মানে যেটা তুমি একদম ওই 2 মিনিটে, হ্যাঁ, রাইট। আরেকটা জায়গায় বেশি সময় লাগে, সো 18 মিনিটসে আসতো না, আমি প্ল্যান করেছিলাম অ্যাটলিস্ট 22 to 23 মিনিটস এরকম সময় রাখবো, বাট এত সময় আমার চলে গিয়েছিল হচ্ছে আরেকটা সেগমেন্ট, এন্ড দ্যাট ওয়াজ ইন সেকেন্ড প্যাসেজ। কোশ্চেনটা ছিল হচ্ছে প্যারাগ্রাফ হেডিং নিয়ে। সো প্যারাগ্রাফ হেডিং, লাইক আমি যখন মক দিতাম, রাইট, লাইক মক গুলো অ্যাটেম্প্ট করছিলাম, দেখি যে প্যারাগ্রাফ হেডিং এ আমার অনেক মিস্টেকস, আই শুড মানে এইখানে কেন আমার এত মিস্টেকস হবে? তো যাই হোক, আই অ্যাটেম্পটেড দ্যাট ভেরি কেয়ারফুলি, অনেক টাইম নিয়ে প্রায় 10 মিনিট লাগিয়ে আমি হচ্ছে ওই কোশ্চেনস গুলো অ্যানসার করছি, বাট
মানে ওইটার অপরচুনিটি কস্টটা ছিল হচ্ছে এই যে লাস্টের প্যাসেজটার জন্য। যেই সেকশনগুলো ধরো তোমার টাফ লাগবে, যেমন প্যারাগ্রাফ রিডিং তোমার একটু কঠিন লাগবে, তুমি আগে থেকে বলছো। তারপর ট্রু ফলস নট গিভেন, তো আই থিংক ইউনিভার্সালি যারা IELTS দেয় সবাই মানে যে খুবই কঠিন একটা টাইপ অফ কোয়েশ্চেন। সো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে যেগুলো সবাই জানে যে দে আর টাফ, এগুলোতে স্টুডেন্টদেরকে বেশি ট্রিক করার জন্য কিন্তু কোয়েশ্চেন করা হয়। এই টাইপের কোয়েশ্চেনগুলো তুমি পার্সোনালি কিভাবে অ্যাটেন্ড করতে? আমি যেটা করতাম সেটা হচ্ছে আই উড রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট এন্ড তারপরে হচ্ছে যেই যেখানে ইনফরমেশনটা আছে আই নো ওয়্যার দ্য ইনফরমেশন ইজ, কিন্তু ওই জায়গাটা একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে দিত তো, সো হচ্ছে লাইক আই উড পন্ডার ওভার দিস এন্ড আই উড ট্রাই টু ফাইন্ড দ্য মিনিং অফ দিস, যে আমি খালি পড়লেই হবে না, এটার অর্থটা কি অ্যাকচুয়ালি, রাইট? ওইটা দেখে তারপরে হচ্ছে আমি অ্যান্সার করতাম। সো দিস ইজ দ্য জেনারেল স্ট্র্যাটেজি আই উড টেক ফর লাইক রিয়েলি ডিফিকাল্ট কোয়েশ্চেনস। এই স্ট্র্যাটেজি তো আর ধরেন গ্যাপ ফিলের জন্য আর নেওয়া লাগে না, ওইখানের মধ্যে তো জাস্ট একটা ওয়ার্ড পেয়েছেন, ইউ ইনস্ট্যান্টলি পুট ইট, ওইটার কোনো সমস্যা না। কিন্তু মিনিং অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করা লাগে হচ্ছে এই যে ট্রু এন্ড ফলস এর ক্ষেত্রে একটা ওয়ার্ডই কিন্তু চেঞ্জ করে দিতে পারে। ইট মাইট সে যে ইউ নো সামটাইমস অর অ্যাবাউট, হ্যাঁ রাইট, লাইক হতে পারে নাও হতে পারে, এরকম জন্য এইসব ওয়ার্ডের জন্যই রেয়ারলি লাইক এইসব ওয়ার্ডের জন্যই অনেক মানে ইয়ে হয়ে যায়। আর জিনিসটা হচ্ছে কি, আপনার যদি টাইম কনস্ট্রেইনটা না থাকতো তাহলে কিন্তু এত ডিফিকাল্ট হতো না, ইউ উড হ্যাভ টেকেন মানে অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড এন্ড অ্যানসার দোজ কোয়েশ্চেনস। বাট ওই টাইম কনস্ট্রেইনটে মানে কনস্ট্যান্টলি হচ্ছে আপনার মাথার পিছে হচ্ছে মনে হইতেছে যে 60 মিনিট বেশি সময় নাই, এক্স্যাক্টলি ওই প্রেসারের মধ্যে হচ্ছে আপনার ওই মিনিংটা মানে বুঝা, ইট ক্যান বি কোয়াইট ডিফিকাল্ট সামটাইমস। তো তোমার পড়াশোনা নিয়ে বা তোমার IELTS স্ট্র্যাটেজি নিয়ে তো আমরা অনেকক্ষণ কথা বললাম, এখন হোয়াটস নেক্সট, তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান শর্ট টার্মে হচ্ছে আই ওয়ান্ট টু ডু বার at City University of London. তো অফার এসে পড়েছে এন্ড ভিসার জন্য ভিসা ইজ বিং প্রসেসড, সো ইয়া এই সেপ্টেম্বরে আমি লিভ করতেছি ইনশাআল্লাহ। তুমি সিটি ইউনিভার্সিটি অফ লন্ডনে তোমার বার করতে যাচ্ছ, রাইট? ওকে ওকে। সো তুমি তাহলে ফ্লাই করছো কবে, কখন যাচ্ছ? দ্যাটস মানে এক্সাক্ট ডেটটা বলাটা ডিফিকাল্ট, বাট ইনশাআল্লাহ উইদিন 3 উইকস। আচ্ছা, সো সেপ্টেম্বরেই তুমি লন্ডন পাড়ি দিচ্ছ। নাইস নাইস। লাস্ট একটা নোটে, তুমি আমাদের অনেক স্টুডেন্টরা আছে যারা হচ্ছে হয়তো ভবিষ্যতে IELTS দিবে, বাট IELTS সবার, স্পেশালি ইংলিশ সবার একটা খুব বড় পেইনের একটা জায়গা। ইট ইজ স্পেশালি আমি যদি বলি রাইটিং স্পিকিং, এই দুইটা এরিয়া একদম বেশি পেইনফুল একটা জায়গা সবার জন্য। দেখা যায় যে অনেক ট্রাই করে বাট স্কোর আসে না। তো স্টুডেন্টদের জন্য এনি লাস্ট ওয়ার্ড বা কোনো এমন অ্যাডভাইস যেটা তোমার মনে হয় যে তাদের হেল্প করবে? রাইটিং এর ক্ষেত্রে আই থিঙ্ক সবচেয়ে বেনিফিশিয়াল অ্যাডভাইস উড বি ট্রাই টু ইমপ্লিমেন্ট অ্যাজ মেনি সেন্টেন্স স্ট্রাকচার্স অ্যাজ পসিবল। Compound sentences, complex compound, complex, simple sentences. এই সেন্টেন্সগুলোর মিক্সচারটা থাকলে they will give you a lot of marks. I think this is something that most students miss out on. বেশিরভাগ স্টুডেন্টরা জানে যে অনেক vocabulary ইউজ করতে হবে, wide vocabulary. That's not the problem. Problem is sentence structures গুলো ইউজ করে না ওইভাবে effectively, যেটার কারণে হচ্ছে একটা ক্যাটাগরিতে মার্কস ইউজুয়ালি খুব কম দেয়, and that is grammatical range and accuracy. So I think ওই পার্টটাতে ফোকাস করাটা খুবই ইম্পর্টেন্ট। সো ডু লুক আউট অন দ্য ব্যান্ড ডেসক্রিপ্টরস, 9 এ কত লাগে, 8 এর জন্য কি ক্রাইটেরিয়া ফলো করা লাগে, অল দোজ ক্রাইটেরিয়াস এটা দেখে নিলে ভালো হয়। অ্যাজ ফর স্পিকিং, মাই অ্যাডভাইস উড বি if you practice it with someone else, because তুমি নিজেকে তো জাজ করতে পারবে না, আরেকজন থাকলে হচ্ছে that person can give you feedback and then you can act on that feedback. So I think it's really crucial যে when you practice, you keep someone else যে হচ্ছে তোমাকে পরবর্তী ফিডব্যাক দিবে, and then try to act on those feedback. তাহলে ভালো মার্কস hopefully ensure করতে পারবে। Great, thanks a lot, Rafi. Thank you.